সুন্দরবনের ভবিষ্যৎ কি? প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের অত্যাচার সহ্য করে সুন্দরবন আর কতদিন টিকে থাকবে? প্রকৃত সত্য হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয় নিয়েই সুন্দরবন টিকে আছে হাজার বছর থেকে, আর টিকেও থাকবে আরও হাজারো বছর যদি মানুষের বহুমুখী অত্যাচার বন্ধ করা যায়। সমুদ্রের বুকে জেগে ওঠা ধুধু বালুচরে জোয়ার ভাটার সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে বা অভিযোজিত হয়েই এই বনটি গড়ে উঠেছে প্রাকৃতিক সব দুর্যোগকে জয় করে। আর এ বনের সকল প্রাণী টিকে আছে জোয়ার ভাটায় ক্রমপরিবর্তনশীল এই প্রতিবেশে। আমরা যারা ৮০-এর দশকে এমনকি ৯০-এর দশকেও গবেষণা কাজে সুন্দরবন যেতাম, তখন সুন্দরবনের কটকা বিচ অফিসের দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিশাল জায়গায় কেওড়া বন ছিল। বড় বড় হরিণের দল ঘুরে বেড়াতো ওই কেওড়া বনে। গত ২ দশকে সিডর, আইলাসহ প্রলয়ঙ্কারী ঝড়ে এই কটকা লণ্ডভণ্ড হয়ে সমুদ্রে মিশে গেছে। নতুন যারা এখন কটকা দেখতে যান, তাদের পক্ষে কল্পনাও করা সম্ভব না কি কটকা ছিল, এখন কি কটকা আছে। প্রকৃতপক্ষে এটাই প্রকৃতি। এ ভাঙাগড়ার মধ্যে দিয়েই তৈরি হয় নতুন পরিবেশের, নতুন প্রতিবেশের, জন্ম নেয় নতুন প্রাণের। আর এভাবেই সুন্দরবন নিজেকে তৈরি করে নেয় পরবর্তী দুর্যোগ মোকাবেলায়। আর এভাবেই টিকে আছে সুন্দরবন হাজার বছর থেকে। বর্তমানে মানুষের বহুমুখী অত্যাচার, যার সাথে সুন্দরবন পরিচিত নয়। জলযান থেকে তেল ছড়িয়ে পড়া বা কয়লাবাহী জাহাজ ডুবে সুন্দরবনের জলজ পরিবেশ যেমন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, তেমনি নির্বিচারে সুন্দরবন থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ সুন্দরবনের স্বাস্থ্যকে বিপর্যস্ত করে তুলছে। তাই প্রকৃতির সাথে যুদ্ধ করে সুন্দরবন নিজেকে টিকিয়ে রাখতে পারলেও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে ক্রমান্বয়ে স্বাস্থ্যহীন হয়ে পড়ছে সুন্দরবন। আর তাই কেবলমাত্র সুন্দরবনের স্বাস্থ্য রক্ষার মাধ্যমেই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ ফিরিয়ে আনা সম্ভব। সুন্দরবনের মতো এত জীববৈচিত্র্যে ভরপুর, এত ডাইনামিক একটা ইকোসিস্টেম পৃথিবীতে খুব কম আছে। এই এত বড় ইকোসিস্টেম এর যে জলবায়ুর জন্য পরিবর্তন হচ্ছে, অ্যানথ্রোপোজেনিক থ্রেটস আছে, পলিউশন বাড়ছে, হিউম্যান প্রেশার, আমাদের বনের ভিতরে যে বনজীবী মানুষের আধিক্য, তাদের যে ডিপেন্ডেন্সি অন দ্য ফরেস্ট, সব কিছুই কিন্তু বাড়ছে। এই এত
যখন চলকগুলো এই বনের উপরে কী ধরনের প্রভাব ফেলছে, এই ধরনের প্রেশারের ভিত্তিতে বন কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করছে, এটি বোঝাটা খুব জরুরি। যারা ফরেস্ট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত তাদের জন্যে একটা খুব সহজে বোঝা যায় এরকম একটা পদ্ধতি তাদের জন্য দরকার। সুন্দরবনের স্বাস্থ্য কেমন আছে সেটি বোঝার জন্যে আমরা এই সূচক প্রাণী এবং পরিবেশের বিভিন্ন উপাত্ত নিয়ে একটা ইন্ডিকেটর ফ্রেমওয়ার্ক বা একটা মনিটরিং ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করার চেষ্টা করছি, যেটা সহজেই ব্যবহারযোগ্য, যেটা অল্প ব্যয়ে করা সম্ভব। আপনারা জানেন এই ধরনের এত বড় একটা ইকোসিস্টেমে, এত বড় একটা বনে যদি অনেক এক্সটেন্সিভ ডেটা কালেক্ট করতে হয় সেটি অসম্ভব ব্যয়সাধ্য, যেটি সবসময় সম্ভব হয় না। কিন্তু স্বল্প ব্যয়, কস্ট এফেক্টিভ ওয়েতে খুব সহজে স্বল্প সময়ে কীভাবে এই বনের স্বাস্থ্য পরীক্ষা করা যায় তার জন্যে এটি একটি কার্যকরী একটা ব্যবস্থা। এই ধরনের কাজ ইকোসিস্টেম ইন্ডিকেটর বা ইকোলজিক্যাল ইন্ডিকেটর বেস, এই ধরনের কাজ পৃথিবীতে অন্য জায়গায়ও হয়েছে। আমরা সেই ধরনের উপাত্তগুলো নিয়ে, সেই ধরনের এই যে জ্ঞান নিয়ে আমাদের দেশের সবচেয়ে টপ সায়েন্টিস্টদেরকে নিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টকে নিয়ে এই আলোচনার ভিত্তিতে এবং পরীক্ষণের ভিত্তিতে, ফিল্ড টেস্টিংয়ের ভিত্তিতে এই একটা ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাচ্ছি। হোয়াইট বেলিড সি ঈগল বা সাগর ঈগলের কথা, এটি একটি বড় শিকারী পাখি এবং সে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলো বিশেষত সুন্দরবনে তাকে পাওয়া যায় এবং সে এই সুন্দরবনের যে নদী খালের মাছ এবং মেরুদণ্ডী প্রাণী, বিশেষত সাপ, কাঠবিড়ালি এবং মাছ, এইগুলো খেয়েই কিন্তু এই সাগর ঈগল তার জীবন নির্বাহ করে এবং এই সুন্দরবনের যে বড় বড় কেওড়া গাছ বা সুন্দরী গাছ আছে এগুলোতেই সে বাসা তৈরি করে এবং যদি কেউ বিরক্ত না করে তাহলে কিন্তু প্রতি বছর সে একই বাসায় মেরামত করে ওই একই বাসাতেই সে তার এই প্রজনন কাজটি সম্পন্ন করে। এই সুন্দরবনের স্বাস্থ্যের সাথে কিন্তু এই সাগর ঈগলেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এখানে যদি মাছ কমে যায় তাহলে এই মাছই হচ্ছে এই সাগর ঈগলের প্রধান খাবার। মাছ, সাপ এগুলো যদি কমে যায় তাহলে স্বাভাবিকভাবেই সাগর ঈগলের সংখ্যা কমবে। আবার যদি এগুলোর সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু সাগর ঈগলের সংখ্যা বাড়বে। একইভাবে বলা যেতে পারে লেসার অ্যাডজুট্যান্ট বা মদন টাক, এটি একটি বড় পাখি, সারস পাখি। দেশের অন্যান্য জায়গায় এটি অতি বিরল, কিন্তু সুন্দরবনে মোটামুটিভাবে দেখা যায় এবং এই লেসার অ্যাডজুট্যান্ট বা মদন টাক, এই মদন টাক কিন্তু এই সুন্দরবনের যে নদী খাল এর পারে যে কাদাময় জায়গাগুলো আছে এই জায়গাতেই তার খাবারগুলো সে সংগ্রহ করে এবং যার ফলে এই কাদাময় যে নদীর পাড়, এই নদীর পাড়গুলো যদি এভাবে থাকে, এর খাবার যদি পর্যাপ্ত থাকে, অর্থাৎ যেসব ছোট অমেরুদণ্ডী বা মেরুদণ্ডী প্রাণী এই ম্যানগ্রোভের নদী খালের পাড়ে পাওয়া যায়, এগুলো যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এই মদন টাকের সংখ্যাও বাড়বে। আর যদি এগুলো ভালো অবস্থায় না থাকে তাহলে মদন টাকের সংখ্যা কমবে। ঠিক একইভাবেই রেড জ্যাঙ্গল ফাউল বা বন মোরগ বা মুরগি যাকে আমরা বলি, সেটিও কিন্তু আমাদের একটি সূচক পাখি এবং এই মোরগ বা মুরগি এর কিন্তু প্রধান সময়টি কাটে বনের যে নিচের স্তর বা বনের যে মাটি, সেখানে সে হেঁটে বেড়ায় এবং বিভিন্ন প্রকার শস্য বা ফল জাতীয় যে খাবারগুলো এবং ছোট মেরুদণ্ডী প্রাণী, কেঁচো জাতীয় প্রাণী বা পোকা জাতীয় প্রাণী, এইগুলো খেয়ে সে জীবন ধারণ করে। এখন এই বনের নিচের দিকে যে খাদ্য শৃঙ্খল আছে, সেখানে যে
ছোটোখাটো মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী আছে বা শস্যদানা ফল এগুলো আছে, এগুলোর উপরেই কিন্তু নির্ভর করে এই বনমোরগের তার ভবিষ্যৎ, কারণ এই খাবারের উপরেই তার টিকে থাকতে হয়। অন্যভাবে বলতে গেলে এই খাবারগুলো বা বনের নিচের স্তরের খাবারগুলো যত বেশি থাকবে, খাদ্য শৃঙ্খল যত ভালো থাকবে, পোকামাকড় অমেরুদণ্ডী প্রাণী যত বেশি থাকবে, এই বন মোরগ মুরগিরও কিন্তু বংশবিস্তারের জন্য সুবিধা হবে এবং সেই সাথে আমরা কিন্তু এই বনের স্বাস্থ্যটি সম্পর্কেও জানতে পারব।